আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতার বিষয়বস্তু। কবি তার প্রবাসী পত্রিকাতে প্রথমে এই কবিতাটি প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে এটি পত্রপুট কাব্যগ্রন্থ এবং সঞ্চয়িতা কাব্য সংকলনে প্রকাশিত হয়েছে। আমরা এই কবিতাটি কবি কী উদ্দেশ্য নিয়ে লিখছেন, কেন লিখলেন এভাবে এই আফ্রিকা ভূমিখণ্ডকে নিয়ে কবিতা, বা আফ্রিকা ভূমিখণ্ডের কোন রূপ কবি কবিতায় উপস্থাপন করেছেন, কিভাবে আফ্রিকা ভূমিখণ্ডের ওপর ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা নৃশংস নির্মম অত্যাচার চালিয়েছিল, এবং কবি কবিতার শেষ অংশে গিয়ে কেনই বা আফ্রিকা ভূমিখণ্ডের প্রতি ক্ষমা প্রার্থনা করলেন, এই আজকের আমাদের বিষয়বস্তু। আমরা দেখব কবিতার মধ্যে কতগুলি স্তবক রয়েছে। তোমরা পাঠ্য পুস্তকটা সামনে খোলা রেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কবিতার একদম প্রথম স্তবকে মূলত রয়েছে আফ্রিকা ভূমিখণ্ডের একটা স্বতন্ত্র অস্তিত্ব লাভ। শুধুমাত্র ভূমিখণ্ড হিসেবে নয়, আফ্রিকা ভূমিখণ্ডটি তার মানব সম্পদ তথা প্রাকৃতিক মানব সম্পদের সম্মিলনে কিভাবে একটা দুরূহতা, দুর্গমতা ও রহস্যময়তার রূপ লাভ করল, একদম প্রথম স্তবকে এই অংশটা আমরা পাব। এরপর দ্বিতীয় স্তবকে রয়েছে সেই সভ্য সমাজ থেকে উপেক্ষিত আফ্রিকা ভূমিখণ্ডের ওপর কিভাবে সাম্রাজ্যবাদীরা, মূলত ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা শোষণ, নিষ্পেষণ বা অত্যাচার চালিয়েছিল তার চিত্র, কিভাবে অপমানিত হয়েছিল আফ্রিকা ভূমিখণ্ড। যে সময় ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকা ভূমিখণ্ডের ওপর অকথ্য নির্মম অত্যাচার চালিয়েছিল, ঠিক সেই সময় ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের দেশে কী রকম পরিস্থিতি ছিল, এটা কিন্তু তার পরের স্তবকে কবি কবিতায় উপস্থাপন করছেন। এখানে কিছুটা বৈপরীত্যমূলক পরিস্থিতি উপস্থাপন করেছেন ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের নির্মমতা, নৃশংসতার রূপটিকে আরও স্পষ্ট করে তোলার জন্য। এরপর কবিতার শেষ স্তবকে গিয়ে রয়েছে কবির ক্ষমা প্রার্থনা। আসলে সমস্ত নির্মমতার, নৃশংসতার একটা শেষ সীমা থাকে। ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা সেই শেষ সীমায় উপনীত হয়েছিল। তারা তাদের বর্বরোচিত যে রূপটি প্রদর্শন করেছিল বিশ্ববাসীর কাছে, তা কবি যেন তা কবিতায় আরও স্পষ্ট করে তুলেছেন। এখানে সেই অপমানিত আফ্রিকা ভূমিখণ্ডের কাছে ক্ষমা প্রার্থনা করাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর একমাত্র সহানুভূতি প্রদর্শন বা সভ্য সমাজের মানুষের সভ্যতার নিদর্শন হবে বলে মনে করেছেন, এবং এর মাধ্যমে, এই ক্ষমা প্রার্থনার মাধ্যমে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের পাপের প্রায়শ্চিত্ত হবে। এভাবেই কবি কবিতাটি এখানে উপস্থাপন করছেন। এরপরে চলো আমরা দেখি একদম প্রথম স্তবকে লাইন ধরে বা কিভাবে কবি কবিতার মধ্যে বিষয়বস্তুটিকে উপস্থাপন করছেন লাইনগুলির মধ্য দিয়ে। প্রথমেই কবি প্রথম স্তবকে একটা ভৌগোলিক ব্যাখ্যাকে কাব্যিক সুষমায় উপস্থাপন করেছেন। ভৌগোলিক বিবর্তনে যেমন দেখা যায় যে বিজ্ঞানীরা বলেন টেকটনিক প্লেটগুলির স্খলনের বা বিচ্যুতির ফলে এশিয়া মহাদেশের মূল ভূমিখণ্ড থেকে আফ্রিকা মহাদেশের ভূমিখণ্ড বিচ্ছিন্ন হয়েছিল। সেই ব্যাখ্যাটিকে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একটি সাহিত্যিক রূপ দিয়েছেন, কাব্যিক রূপ দিয়েছেন। ব্যক্ত করছেন যে একজন স্রষ্টা যখন সৃষ্টির আদিম লগ্নে এই পৃথিবীকে রূপ দিচ্ছেন, যেহেতু তিনি স্রষ্টা তাই তিনি একজন শিল্পী। তিনি তার সৃষ্টিকে মনোমতো রূপ দিতে না পারার কারণে উদ্ভ্রান্ত হয়েছেন এবং বারবার সৃষ্টিকে একটা মনের মতো রূপ প্রদানের জন্য বিধ্বস্ত করছেন আর নতুন করে রূপ দিচ্ছেন। তিনি অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ছেন। ঠিক সেরকমই সময় দেখা গেল রুদ্র সমুদ্রের বাহু, অর্থাৎ সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস আফ্রিকা ভূমিখণ্ডকে প্রাচী ধরিত্রীর বুক থেকে, অর্থাৎ
এশিয়া মহাদেশের যে মূল ভূমিখণ্ড থেকে বিচ্ছিন্ন করে এক স্বতন্ত্র ভূমিখণ্ড হিসেবে রূপ প্রদান করল। শুধু তাই নয়, সেই ভূমিখণ্ডকে বনস্পতির নিশ্ছিদ্র বেড়াজালে ঘিরে ফেলা হলো। স্রষ্টা সেই সঙ্গে সেই বনস্পতির নিশ্ছিদ্র বেড়াজালে ঘিরে ফেলা আফ্রিকা ভূমিখণ্ডের ভূপৃষ্ঠে কৃপণ আলোর অন্তঃপুর যেন সৃষ্টি করলেন। এরপর আফ্রিকার ভূমিখণ্ড তার সমস্ত রকম প্রাকৃতিক ও মানব সম্পদ নিয়ে এক স্বতন্ত্র রূপ লাভ করতে আরম্ভ করলো ধীরে ধীরে। সেই কৃপণ আলোর অন্তঃপুরে বসে যেন আফ্রিকা ভূমিখণ্ড ক্রমশ তার মধ্যে দুরূহতা, দুর্গমতা ও রহস্যময়তা সঞ্চয় করতে আরম্ভ করল। দেখা গেল দুর্গমের রহস্য যেন ধীরে ধীরে তার মধ্যে একটা ঘনীভূত হতে আরম্ভ করল। এভাবেই যেন আফ্রিকা ভূমিখণ্ড যত তার মানব অস্তিত্ব নিয়ে রহস্যময় হয়ে উঠছিল, ততই সেই মানব অস্তিত্বের চেতনাতীত মনে প্রকৃতির মধ্যে যে দৃষ্টি অতীত জাদু রয়েছে তা মন্ত্র জাগাতে শুরু করলো। অর্থাৎ আফ্রিকা ভূমিখণ্ডে সভ্য সমাজের কোনো স্পর্শ তখনও পর্যন্ত যায়নি। সেই ভূমিখণ্ডের মানব অস্তিত্ব তার নিজের মতো করে প্রকৃতির সংলগ্ন হয়ে নিজেদের একটা দুর্গমতা বা রহস্যময়তার বেড়াজালে ক্রমশ ঘিরতে আরম্ভ করলো। আর আফ্রিকা ভূমিখণ্ডের যে নিশ্ছিদ্র বনস্পতির বেড়াজাল তা কিন্তু প্রাকৃতিকভাবেও আফ্রিকার পরিবেশকে দুর্গম করে তুলল। এরপর বলা হচ্ছে যে আফ্রিকা ভূমিখণ্ড এভাবেই দুর্গমতা, রহস্যময়তা বা তার যে ভয়ঙ্করতার মধ্য দিয়ে প্রকৃতির সমস্ত রকম ভয়ঙ্করতাকে বিদ্রূপ করতে আরম্ভ করেছিল। একটা বিরূপের ছদ্মবেশ যেন আফ্রিকা ভূমিখণ্ড তার সেই ভয়ঙ্কর রূপের মধ্য দিয়ে ধারণ করতে শুরু করেছিল। আর এভাবেই সমস্ত রকম শঙ্কাকে, অর্থাৎ সমস্ত রকম ভয় ভীতিকে অনায়াসে বা অবলীলায় হার মানাতে শুরু করেছিল আফ্রিকার মানব সম্পদ। তার নিজের মধ্যে ভয়ঙ্করতার এক চরম মাত্রা বাড়িয়ে তুলে নিজেকে বিভীষিকার যেটা দিয়েছে, বিভীষিকার প্রচণ্ড মহিমায় উগ্র করে তুলে সমস্ত রকম ভয় ভীতিকে হার মানাতে শুরু করেছিল আফ্রিকা ভূমিখণ্ড। যেন আফ্রিকা ভূমিখণ্ডের বুকে এক তাণ্ডবের দুন্দুবি নিনাদ শুরু হয়েছিল। যুদ্ধ সূচক যে বাদ্য দুন্দুবি নিনাদ তা তাণ্ডব সৃষ্টি করেছিল আফ্রিকা ভূমিখণ্ডের ওপর। এভাবেই আফ্রিকা ভূমিখণ্ড প্রাচী ধরিত্রীর বুক থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র যে একটা স্বতন্ত্র ভূমিখণ্ড হিসেবে অস্তিত্ব লাভ করেছিল তা নয়, তার প্রাকৃতিক ও মানব সম্পদ ক্রমশ দুরূহ দুর্গম হয়ে এক স্বতন্ত্র মাত্রা লাভ করেছিল সেই ভূমিখণ্ডে। এটা গেল প্রথম স্তবকের একদম লাইন ধরে আলোচনা বা বিষয়বস্তু। এরপর আমরা দেখব দ্বিতীয় স্তবকে কবি প্রথমেই বলছেন হায় ছায়াবৃতা। আসলে আফ্রিকা ভূমিখণ্ড যেহেতু বনস্পতির নিশ্ছিদ্র বেড়াজালে আবদ্ধ হয়েছিল, তবে শুধুমাত্র যে এর দুরূহতা দুর্গমতা তা নয়, সমগ্র বিশ্বের দরবারে কিন্তু এর সমস্ত রকম পরিচিতি অজানাই ছিল, যে কারণে আফ্রিকা ভূমিখণ্ডকে এখানে কবি ছায়াবৃতা বলে অভিহিত করছেন। কালো ঘোমটার নিচে, অর্থাৎ যে ভয়ঙ্করতার দুরূহ পরিবেশ, তার অন্তঃস্থলেই কিন্তু আফ্রিকার মানব সম্পদ সমগ্র বিশ্বের দরবারে উপেক্ষায় আবিল হয়ে উঠেছিল। এরপর কবি উপস্থাপন করছেন এই স্তবকে যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা যখন প্রথম আফ্রিকার মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান পেল, তখন সমস্ত রকম সভ্যতার মানবিকতার বেড়াজালকে অতিক্রম করে
হিংস্র নির্মম বর্বরের মতো একেবারে অকথ্য অত্যাচার নিয়ে উপনীত হলেন সেই আফ্রিকার ভূমিখণ্ডে। সেখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর নির্দ্বিধায় সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের প্রসঙ্গে বলছেন যে তাদের নখ অর্থাৎ তাদের যে হিংস্রতা তা ছিল বন্য হিংস্র জন্তু তথা নেকড়ের হিংস্রতার থেকেও প্রখর। তাদেরকে নির্দ্বিধায় কবি মানুষ ধরার দল বলে অভিহিত করছেন। তারা যেন লোহার হাতকড়ি নিয়ে উপনীত হয়েছিল। সমস্ত রকম প্রাকৃতিক সম্পদ তো হরণ করছিল আফ্রিকা ভূমিখণ্ড থেকে, সেই সঙ্গে মানব সম্পদকে কৃতদাসে পরিণত করে বিশ্বের দরবারে এক পণ্য বা ব্যবসা শুরু করেছিল। এরপর এখানে বলছেন যে তাদের সেই নির্মম অকথ্য পাশবিক অত্যাচারে সমগ্র আফ্রিকার ভূমিখণ্ডের ধূলি পঙ্কিল হয়ে উঠেছিল। কিভাবে না, সেই আফ্রিকার মানব সম্পদের চোখের অশ্রুতে আর দেহে নিঃসৃত ঘাম আর রক্তে যেন সমগ্র বনভূমি বাষ্প সমৃদ্ধ হয়ে উঠেছিল আফ্রিকার মানুষের ভাষাহীন ক্রন্দনে। আফ্রিকার মানুষেরা তখনও পর্যন্ত এই নির্মম অত্যাচার বা বর্বরতায় রুখে দাঁড়াতে সক্ষম হয়নি। প্রতিবাদের ভাষা তারা গড়ে তুলতে পারেনি, তাই তাদের ভাষাহীন ক্রন্দন এখানে কবি কবিতায় উপস্থাপন করছেন প্রসঙ্গটিকে। এরপর সেই দস্যু অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা যে কাঁটা লাগানো জুতো ব্যবহার করত, তার নিচে সেই আফ্রিকার ভূমিখণ্ডের আফ্রিকার মানুষের রক্ত অশ্রু ও ঘামে পঙ্কিল হয়ে ওঠা পথের কাদা আটকে ছিল। এই প্রসঙ্গটা উপস্থাপনের মধ্য দিয়ে কতটা বর্বরোচিত আচরণ যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকার মানুষদের ওপর করেছিল তা এখানে ব্যক্ত করছেন। এ যেন আফ্রিকা ভূমিখণ্ডের একটা অপমানিতের ইতিহাস রচিত হয়েছে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের এই অকথ্য অত্যাচারের দ্বারা। কবি এর পরের স্তবকে একটা ছোট্ট স্তবক রয়েছে, সেখানে ব্যক্ত করছেন ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা যখন আফ্রিকা ভূমিখণ্ডের ওপর এই ধরনের নির্মম আচরণ চালাচ্ছেন, স্বার্থপর এই সাম্রাজ্যবাদীদের দেশে কিন্তু তখন খুব নিরাপদ নির্বিঘ্ন একটা পরিবেশ অতিবাহিত হচ্ছে। নিরাপদ নির্বিঘ্ন পরিবেশে যেমন সমস্ত ক্রিয়াকাণ্ড নির্বিঘ্নে সংঘটিত হয়, তার দু একটি দৃষ্টান্ত এখানে কবি উপস্থাপন করছেন। বলছেন যে সমুদ্রের পাড়ে সেই মুহূর্তে তখন দেখা গেছে যে প্রত্যেকটি দেবালয়ে নির্বিঘ্নে দেবতার উদ্দেশ্যে পূজা অর্চনা সংঘটিত হচ্ছে। এমনকি শিশুরা মায়ের কোলে নিরাপদে স্থান পেয়েছে বা আশ্রয় নিয়েছে। আর কবি সাহিত্যিকের শিল্পের সাধনা খুব সুন্দরভাবেই সংগঠিত হচ্ছে। এটা কিন্তু সম্ভব হয়েছে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের দেশের একটা শান্তিপূর্ণ অবস্থানের জন্য। যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকার ভূমিখণ্ডকে একেবারে তছনছ করে ফেলেছিল, তারা কিন্তু স্বার্থপরের মতো তাদের দেশের শান্তি বজায় রাখতে সক্ষম হয়েছিল। এরকমই একটা পরিস্থিতিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ স্তবকে এসে ব্যক্ত করছেন যে প্রত্যেকটা নৃশংসতার একটা শেষ সীমা থাকে। সেই সীমায় কিন্তু ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা উপনীত হয়েছে। এরপরে তাদের আর নৃশংসতা আর বর্বরতা দেখানো সম্ভব নয়। তাদের যে অত্যাচারের অন্তিমকাল খুব শীঘ্রই সামনে উপনীত হবে। তাদের পতনের সময় যেন সূচিত হয়ে গেছে, কবি শেষ স্তবকে এসে ব্যক্ত করছেন। এবং এখানে বলছেন যে গুপ্ত গহ্বর থেকে পশুদের বেরিয়ে আসার প্রসঙ্গ। আসলে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা সভ্য সমাজের প্রতিভূ হয়েও তাদের যে নগ্ন রূপ বিশ্বের দরবারে আফ্রিকার জনমানব সম্পদের বা প্রাকৃতিক সম্পদ হরণের মধ্য দিয়ে ফুটিয়ে তুললেন, তা এখানে গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে আসা পশুর সমতুল্য ছাড়া আর কিছু নয়।
এরপর অশুভ ধ্বনিতে ঘোষিত হচ্ছে সেই সময় পর্বের যেন অন্তিমকাল। তাই এই সময় পর্বে কবি যুগান্তের কবিকেই আহ্বান জানাচ্ছেন, যে যুগান্তের কবি সমস্ত রকমের নির্মমতার ঊর্ধ্বে উঠে মানবতার বাণী ঘোষণা করবে, সমগ্র বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করবে সেই কাজে। কবি সেই সভ্য সমাজের পাপস্খলনের জন্য এখানে অপমানিত আফ্রিকা ভূমিখণ্ডের কাছে ক্ষমা প্রার্থনা করাই একমাত্র উচিত বলে মনে করেছেন। তাই নির্দ্বিধায় বা নির্বিঘ্নে তিনি সেই অপমানিত ভূমিখণ্ডের প্রতি ক্ষমা প্রার্থনা করেছেন কবিতার একদম অন্তিম স্তবকে। এবং এই ক্ষমা প্রার্থনাটাকেই কবি সভ্যতার শেষ পুণ্যবাণী বলে মনে করেছেন। তাহলে আমরা দেখলাম যে মূলত কবিতার মধ্যে প্রথম স্তবকে আফ্রিকা ভূমিখণ্ডের স্বতন্ত্র ভূমিখণ্ড হিসেবে অস্তিত্ব লাভ, সেই সঙ্গে তার দুরূহতা দুর্গমতার তৈরি হওয়া প্রথম স্তবকে। দ্বিতীয় স্তবকে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা কিভাবে আফ্রিকা ভূমিখণ্ডের ওপরে অত্যাচার চালিয়েছিল এবং আফ্রিকা ভূমিখণ্ডে মানব সম্পদের কি পরিণতি হয়েছিল। এর পরের স্তবকে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের দেশের কি শান্তিপূর্ণ নির্বিঘ্ন পরিবেশ চলছিল তার চিত্র। এবং শেষ স্তবকে যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের অত্যাচারের অন্তিম পর্ব সূচিত হয়েছে তার ঘোষণা এবং যুগান্তের কবিকে আহ্বান, সেই সঙ্গে কবির অপমানিত আফ্রিকা ভূমিখণ্ডের কাছে ক্ষমা প্রার্থনা। এইভাবে যদি আমরা এই বিষয়বস্তুটাকে বুঝে নিতে পারি সহজ সরল করে, তাহলে এখান থেকে 3 নম্বর 5 নম্বর কোনো প্রশ্নেরই সমস্যা হবে না। আর 2027-এ তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের কাছে কিন্তু এই টেক্সট পোর্শন থেকে অতি অবশ্যই একটি বড় প্রশ্ন থাকবে।